পৃষ্ঠা ৪৪। প্রশ্ন ৫। সাম্প্রদায়িক বিকাশে ব্রিটিশদের বিভাজন ও শাসননীতি কিরূপ ভূমিকা পালন করেছিল, অথবা ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতার উত্থানের পিছনে ব্রিটিশ সরকারের বিভেদমূলক নীতির ভূমিকা কী ছিল? ভূমিকা: ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতার উত্থানে ব্রিটিশের বিভেদমূলক নীতি অনেকটাই দায়ী ছিল। সুচতুর ব্রিটিশ শাসকরা চেয়েছিল জাতপাত ও ধর্মে বহু বিভক্ত ভারতীয় সমাজে বিভাজন ও শাসন নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি এর প্রয়োগ ঘটিয়ে এদেশে তাদের সাম্রাজ্যবাদী শাসন টিকিয়ে রাখতে। তারকা চিহ্ন, পাদটিকায় তারকা চিহ্নে লেখা আছে, বোম্বাইয়ের গভর্নর এলফিনস্টোন বলেছিলেন, ভারতে ব্রিটিশ শাসন বজায় রাখার জন্য প্রাচীন রোমান সম্রাটদের অনুসৃত বিভাজন ও শাসন নীতি প্রয়োগ করা দরকার। মূল পাঠ: সাম্প্রদায়িকতা ও ব্রিটিশের বিভাজন ও শাসন নীতি। ১. প্রথম পর্ব। ব্রিটিশ ঐতিহাসিকরা সম্পূর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারত ইতিহাসের কাঠামো তৈরি করেছিলেন। ভারতীয় ইতিহাসকে তাঁরা ৩টি কালপর্বে ভাগ করেন। তারা প্রাচীন যুগকে হিন্দু যুগ এবং মধ্যযুগকে মুসলিম যুগ বলে চিহ্নিত করে। কিন্তু বাস্তবটা হলো, মধ্যযুগেও ভারতের বিভিন্ন অঞ্চলে বহু হিন্দু রাজা রাজত্ব করতেন। তাই মধ্যযুগকে মুসলিম যুগ আখ্যা দেওয়া প্রকৃত অর্থেই যুক্তিযুক্ত নয়। তারপরেও দেখা যায় যে এই সকল ঐতিহাসিকরা ভারত ইতিহাসে প্রাচীন যুগকে হিন্দু যুগ, মুসলিম যুগ আখ্যা দিলেও আধুনিক যুগকে খ্রিস্টান যুগ আখ্যা দেননি। এভাবে ইতিহাসের অপব্যাখ্যা সাম্প্রদায়িক বিকাশে মদত যোগায়। 1857 মহাবিদ্রোহের পর থেকে ব্রিটিশ সরকার মুসলিমদের সন্দেহের চোখে দেখতে শুরু করে। তাদের মনে এই ধারণা জন্ম নেয় যে মহাবিদ্রোহের প্রধান চালিকা শক্তি ছিল মুসলিম সম্প্রদায়। তাই সিপাহী বিদ্রোহের পর থেকে ব্রিটিশ সরকার হিন্দু তোষণ নীতি গ্রহণ করে। প্রথম দিকে ব্রিটিশ বিভেদ নীতিকে হিন্দুদের স্বার্থে ও মুসলমানদের হেয় প্রতিপন্ন করার জন্য প্রয়োগ করা হয়। ২. দ্বিতীয় পর্ব। 19 শতকের বাংলা তথা ভারতীয় নবজাগরণের সুবাদে ধর্ম, শিক্ষা, সাহিত্য, চিত্রকলা, সমাজ ব্যবস্থা, এমনকি রাষ্ট্রনৈতিক ধ্যান ধারণা সহ জীবনের সর্বক্ষেত্রেই যুক্তিবাদ, এমনকি আধুনিকতার অনুপ্রবেশ ঘটে। এই নবজাগরণের চালিকা শক্তি ছিল হিন্দু সম্প্রদায়। ইতিমধ্যে হিন্দু জমিদার, ব্যারিস্টার ও শিক্ষিত নাগরিক সমাজের উদ্যোগে একাধিক রাজনৈতিক সংস্থা গড়ে উঠতে শুরু করে। দ্বারকানাথ, দয়বফলা আকার বয়শূন্য র কয়াকার দন্তের নয়াকার থ, দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে গড়ে ওঠা জমিদার সমিতি, শিশির কুমার ঘোষ, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত ইন্ডিয়া লীগ, লয়হস্যই গয় লীগ সহ নানা সংস্থাগুলি ব্রিটিশ বিরোধী রাজনৈতিক চেতনার প্রসার ঘটায়। পাশাপাশি হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু পেট্রিয়ট, দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত ইন্ডিয়ান মিরর, কিশোরীচাঁদ মিত্র সম্পাদিত ইন্ডিয়ান ফিল্ড, গিরিশচন্দ্র সম্পাদিত বেঙ্গলি, নাইট সাহেব সম্পাদিত স্টেটসম্যান, শিশির কুমার ঘোষ সম্পাদিত অমৃতবাজার পত্রিকা সহ বিভিন্ন পত্র পত্রিকাগুলি নির্ভীকতার সঙ্গে ইংরেজ সরকারের দোষ ত্রুটিগুলি তুলে ধরে ব্রিটিশ বিরোধী জনমত গড়ে তোলে। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত শিক্ষক, ডাক্তার, উকিল, সাংবাদিক, চাকুরিজীবীদের একটা বড় অংশের হিন্দুরা ছিলেন জাতীয়তাবাদী ভাবনার মূল বাহক। তাই 1870 খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটিশের বিভেদমূলক নীতির স্বরূপ পাল্টাতে থাকে।
হিন্দু তোষণের নীতি থেকে সরে এসে ব্রিটিশের মুসলিম তোষণের নীতি গ্রহণ করে। হান্টার তাঁর দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থে বলেন, ব্রিটিশের বিভেদমূলক নীতির জন্যই মুসলিম সমাজ অশিক্ষা ও বেকারত্বে ডুবে রয়েছে। তাই মুসলিমদের প্রতি ব্রিটিশ নীতির পরিবর্তন করা দরকার। রোমান 1 বড়লাট মেয় মুসলিমদের একাংশকে বিভেদ নীতির প্রতি উৎসাহী করে তোলার জন্য ভারতকে দারুল ইসলামের পরিবর্তে দারুল হার্ব হয়াকা বয়রেফ বা শত্রুর দেশ বলে প্রচারে উস্কানি দেন। রোমান 2 বড়লাট রিপন এক সংস্কার আইন 1882 খ্রিস্টাব্দ প্রবর্তনের মাধ্যমে মুসলিমদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করেন এবং স্থানীয় স্বায়ত্তশাসনে মুসলিমদের আরও বেশি করে সুযোগ দেওয়ার সুপারিশ করেন। রোমান 3 বড়লাট ডাফরিন ডয়াকার ফ বয়সন্য রয় হর্ষই দন্তের ন ডাফরিন মুসলিমদের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বলেন, 5 কোটি মানুষ নিয়ে তারা নিজেরাই একটি জাতি, একটি খুব শক্তিশালী জাতি। পৃষ্ঠা 45-3 তৃতীয় পর্ব রোমান 1 বঙ্গভঙ্গ প্রস্তাবের মাধ্যমে সারা দেশের মধ্যে বাঙালি হিন্দুরা ছিল পথপ্রদর্শক। বাঙালিরাই সারা ভারতকে তখন পথ দেখাতো। বাঙালি হিন্দুদের হাতেই ছিল জাতীয় কংগ্রেসের নেতৃত্বের ভার। তাই বাঙালিদের দুর্বল করার লক্ষ্য নিয়ে বঙ্গভঙ্গ ঘোষণার মাধ্যমে বড়লাট কার্জন হিন্দু মুসলিম বাঙালির ঐক্য ভাঙতে উদ্যোগ নেন। 19 জুলাই 1905 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে বাংলা ভাগের কথা ঘোষণা করা হয়। এর প্রায় 3 মাস বাদে 16 অক্টোবর বঙ্গভঙ্গ পরিকল্পনার রূপায়ণ ঘটানো হয়। পূর্ববঙ্গ ও আসাম নিয়ে গঠিত নতুন প্রদেশে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগ, পার্বত্য ত্রিপুরা, মালদা এবং আসামকে অন্তর্ভুক্ত করা হয়। এমনভাবে পরিকল্পনা নেওয়া হয় যাতে নতুন প্রদেশে হিন্দুদের চেয়ে মুসলমানদের সংখ্যা বেশি থাকবে, আর অন্যদিকে পুরনো প্রদেশটিতে বাঙালি হিন্দুদের ভাষাগত দিক থেকে সংখ্যালঘু করে রাখার জন্য থাকবে প্রচুর সংখ্যক হিন্দি ও উড়িয়া ভাষার লোক। সাম্রাজ্যবাদী কার্জন এইভাবে বঙ্গভঙ্গের মাধ্যমে এই প্রথম সরাসরি মুসলিমদের কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নীতি ঘোষণা করেন। জানার আকাশ 1909 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নামক আইন মর্লে মিন্টো সংস্কার নামে পরিচিত। এই সংস্কার আইনে উল্লেখ করা হয় ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের আইনসভাগুলিতে মোট 60 জন অতিরিক্ত সদস্যের মধ্যে 27 জন নির্বাচিত হবেন। সেই 27টি আসনের মধ্যে 8টি আসন মুসলমানদের জন্য আলাদা করে সংরক্ষিত থাকবে। 33 জন মনোনীত সদস্যের মধ্যে 28 জন হবেন সরকারি কর্মচারী। রোমান 2 মর্লে মিন্টো সংস্কারের মাধ্যমে ভারতবাসীর স্বায়ত্তশাসনের দাবি প্রবল রূপ নিলে স্বায়ত্তশাসন দন্তের শয়বফলা আকার অন্তস্থ অ তয় তয় তালব শয়াকার দন্তের স দন্তের নয় একার বয়শূন্য র। স্বায়ত্তশাসনের দাবি প্রবল রূপ নিলে ব্রিটিশ সরকার মর্লে মিন্টো সংস্কার আইন প্রবর্তন করে। 1909 খ্রিস্টাব্দের এই ইন্ডিয়ান কাউন্সিল আইনে সীমিত স্বায়ত্তশাসনের অধিকার দানের ব্যবস্থা করা হয়। আসলে বঙ্গভঙ্গ কেন্দ্রিক বিক্ষোভকে কমানোর লক্ষ্যেই রাষ্ট্রসচিব মর্লে ভাইসরয় মিন্টোর কাছে এই সীমিত স্বায়ত্তশাসনের অনুরোধ জানিয়েছিলেন। এই শাসন সংস্কার নীতির মূল উদ্দেশ্য ছিল পৃথক নির্বাচক মণ্ডলী গঠন করে বিভেদ ও শাসন নীতির প্রয়োগ ঘটানো। এই শাসন সংস্কারে মুসলমান ভোটদাতাদের আয়গত যোগ্যতা হিন্দু ভোটদাতাদের তুলনায় কম রাখা হয়।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আরোপিত শর্তগুলি হিন্দুদের তুলনায় মুসলমানদের ক্ষেত্রে অনেকটাই শিথিল করা হয়। আসলে মুসলিম সম্প্রদায়কে নিজেদের পক্ষে ধরে রাখার লক্ষ্যে ব্রিটিশ সরকার মরলে মিন্টো শাসন সংস্কার 1809 খ্রিস্টাব্দ চালু করে। ছাপার ভুল 1909 হবে। এই শাসন সংস্কারের দ্বারা ব্রিটিশ মুসলিমদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করে। স্থির হয় মুসলিমদের জন্য সংরক্ষিত আসনগুলিতে মুসলিম ভোটাররাই মুসলিম প্রতিনিধিকে নির্বাচিত করবে। মরলে মিন্টো শাসন সংস্কারের প্রতিক্রিয়া হিসেবে সাম্প্রদায়িক ভেদাভেদ স্পষ্ট হয়। রোমান 3 সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মাধ্যমে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের প্রশ্নের মীমাংসা না হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি র্যামজে বৈষ্ণরয় জফলা আকার ম দন্তের শ একার র্যামজে ম্যাকডোনাল্ড ময়জাফুলা আকার ক ডয়কার দন্তের নয় আকার লয় ডয় ম্যাকডোনাল্ড বাঁটোয়ারা বয়চন্দ্রবিন্দু আকার টয়কার অন্তস্থ অয়াকার বৈষ্ণরয়াকার বাঁটোয়ারা নীতি 1932 খ্রিস্টাব্দ আগস্ট ঘোষণা করেন। এই নীতির মাধ্যমে মুসলিম সহ ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের আলাদা নির্বাচনের দাবি মেনে নেওয়া হলে সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতিরই জয় ঘোষিত হয়। এখানে একটি ছোট ছবি দেওয়া আছে, নিচে লেখা রাষ্ট্র সচিব মরলে। রোমান 4 রোমান 4 ঔপনিবেশিক অর্থনীতির মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক অর্থনীতির মূল লক্ষ্যই ছিল যত বেশি সম্ভব আর্থিক দিক থেকে শোষণ চালানো। এই লক্ষ্যে ব্রিটিশ সরকার প্রথমেই দেশীয় কুটির শিল্পের ওপর আঘাত আনে। দেশীয় পণ্য সামগ্রীর ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেশীয় বাণিজ্যকে ধ্বংস করে। নিজের দেশের শিল্প বিপ্লবের প্রয়োজনীয় কাঁচামাল যোগানের জন্য ভারতকে কাঁচামাল সরবরাহকারী দেশে রূপান্তরিত করে। পাশাপাশি ব্রিটিশ সরকার চিরস্থায়ী সহ বিভিন্ন ধরনের ভূমি ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে ভারতের কৃষি প্রধান গ্রামীণ অর্থনীতি ধ্বংস করে। রেলপথের প্রবর্তন ঘটিয়ে ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন অঞ্চলে দ্রুত নানা ধরনের পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এতৎ সত্ত্বেও ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন অঞ্চলের জাতি গোষ্ঠীগুলি সমানভাবে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ পায়নি। শিল্পায়নের অভাবে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হিন্দুদের নিরঙ্কুশ আধিপত্য থাকায় মুসলিমরা সমাজের আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। এই আর্থিক বৈষম্য সাম্প্রদায়িকতার বিকাশে সাহায্য করে। উপসংহার: বিভিন্ন সময়ে ব্রিটিশ সরকার বিভেদমূলক নীতির প্রয়োগ ঘটিয়ে সাম্প্রদায়িকতার উত্থান ঘটিয়েছিল। আসলে তারা হিন্দু মুসলিম ঐক্যে গড়ে ওঠা জাতীয় আন্দোলনকে দুর্বল করে দিয়ে এদেশে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে চেয়েছিল। এ প্রসঙ্গে ভূদেব মুখোপাধ্যায় তাঁর সামাজিক প্রবন্ধতে লেখেন, উদ্ধৃতি শুরু: ইংরেজ কৌশল করিয়া কখনো মুসলমান অপেক্ষা হিন্দুদের একটু অধিক আদর করেন, এবং যখন হিন্দু আদরে ভুলিয়া যায় তখনই আবার মুসলমানদের দিকে বিলক্ষণ ঝোঁক দেন। দাঁড়ি উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 46। প্রশ্ন 6, খিলাফত আন্দোলনের বিবরণ দাও। ভূমিকা: ভারতের স্বাধীনতা আন্দোলনে এক বিশেষ মোড়, টার্নিং পয়েন্ট ছিল খিলাফত আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের পর সেভারের সন্ধি 14 মে 1920 খ্রিস্টাব্দ দ্বারা তুরস্ক সাম্রাজ্যকে ব্যবচ্ছেদ করা হয়।
বয়জফলা ব চয় ছয় একার দ ব্যবচ্ছেদ করা হয় এবং এর বৃহৎ অংশ ইংরেজদের হাতে পড়ে। তুরস্ক সুলতানের ক্ষমতা ও মর্যাদা হ্রাস পেলে ভারতীয় মুসলিম সমাজে ক্ষোভের সঞ্চারের মাধ্যমে শুরু হয় খেলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন এক অর্থ। খিলাফত শব্দটি খলিফা, ক্যালিফা, CALIPHA, ক্যালিফা শব্দের সঙ্গে সংযুক্ত। খিলাফত এই শব্দটির অর্থ হল উত্তরাধিকারী। আব্বাসীয় বংশের পতন ঘটার পর তুর্কিরা রাজনৈতিক ক্ষমতা লাভ করলে তুর্কি সুলতান মুসলমানদের খলিফা বন্ধনীর মধ্যে ধর্মগুরু রূপে পরিচিতি পান। তত্ত্বগত দিক থেকে এই খলিফা ছিলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পার্থিব ও আধ্যাত্মিক নেতা। বিংশ শতকে এই তুরস্কের সুলতান একাধারে ছিলেন অটোমান তুর্কি সাম্রাজ্যের প্রধান এবং সমগ্র মুসলিম জগতের ধর্মগুরু। 2. আন্দোলনের কারণ। রোমান 1. খলিফা পদের অবলুপ্তি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তুরস্ক জার্মানির পক্ষ নেয় ও ইংল্যান্ডের বিরোধিতা করে, কিন্তু যুদ্ধে জার্মানি হেরে যাওয়ার পর মিত্রশক্তি তুরস্কের ব্যবচ্ছেদ করে খলিফা পদ কেড়ে নেয়। এতে বিশ্বের মুসলিম সমাজ ক্ষুব্ধ হয়। রোমান 2. তুরস্ক ব্যবচ্ছেদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ ঘোষণা করেন 5 জানুয়ারি 1918 খ্রিস্টাব্দ ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক সাম্রাজ্য থেকে এশিয়া মাইনর, থ্রেস, থয়রাফলা দন্তেশ ইত্যাদি অঞ্চল বিচ্ছিন্ন করবে না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ তাদের কথা রাখেনি। ফলে ভারতের মুসলিমরা শওকত আলী ও মোহাম্মদ আলীর নেতৃত্বে শুরু করে খেলাফত আন্দোলন। 3. উদ্দেশ্য ও দাবি। মুসলিম লীগের উদ্যোগে দিল্লিতে খিলাফত কমিটির অধিবেশন বসে। এই অধিবেশনেও একই রকমভাবে প্যারিস শান্তি সম্মেলনে পেশ করা দাবিগুলি তুলে ধরা হয়। এই সম্মেলন বয়কট ও অসহযোগের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি খিলাফতিরা খলিফার সাম্রাজ্য অটুট রাখার দাবি জানান। তারা দাবি তোলেন মুসলমানদের পবিত্র স্থানগুলির নিয়ন্ত্রণ তুরস্কের সুলতান অর্থাৎ খলিফার হাতে থাকবে। বি. ইসলাম ধর্ম রক্ষার জন্য খলিফার হাতে পার্থিব সাম্রাজ্য অটুট রাখতে হবে। সি. জাজিরাতুল আরব অর্থাৎ আরব, সিরিয়া, প্যালেস্টাইন এবং মেসোপটেমিয়া ইত্যাদি অঞ্চলগুলিতে বর্তমানের খলিফার আধিপত্য বজায় রাখতে হবে। 4. নিখিল ভারত খিলাফত কমিটি গঠন। লখনৌতে মৌলানা আব্দুল বারি আলী ভ্রাতৃদ্বয় মুসলিম তীর্থস্থানগুলির পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে গঠন করেন আঞ্জুমানি খুদ্দামি কাবা। একই লক্ষ্যে মৌলানা ও বেদুল্লাহ সিন্ধ্রি দিল্লিতে গঠন করেন নাজরাতুল মারিফ নামক একটি সংগঠন। বোম্বাইয়ের কয়েকজন মুসলিম ব্যবসায়ী গড়ে তোলেন মজলিস-ই খিলাফত। অবশেষে লখনৌতে মৌলানা আব্দুল বারি ও আলী ভ্রাতৃদ্বয়ের প্রচেষ্টায় এবং মৌলানা আবুল কালাম আজাদ, হাকিম আজমল খাঁর সহযোগিতায় নিখিল ভারত খিলাফত কমিটি গঠিত হয় 23 নভেম্বর 1919 খ্রিস্টাব্দ। এই কমিটির প্রধান কার্যালয় গড়ে ওঠে বোম্বাইয়ে। ফজলুল হকের সভাপতিত্বে এর প্রথম অধিবেশন বসে দিল্লিতে। এই অধিবেশনে বয়কট ও অসহযোগিতার সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আরব, সিরিয়া, প্যালেস্টাইন ও মেসোপটেমিয়ার উপর খলিফার আধিপত্যকে অক্ষুণ্ণ রাখার দাবি তোলা হয়। বলা হয় মুসলিমদের পবিত্র স্থান মক্কা ও মদিনার ওপর বিদেশিদের কোনো রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। 5. আন্দোলনের ধারা।
প্রথম খিলাফত আন্দোলনের প্রধান দুটি ধারা ছিল। একটি ছিল নরমপন্থী ধারা, যার অগ্রভাগে ছিলেন বোম্বাইয়ের ব্যবসায়ীরা। অপরটি ছিল চরমপন্থী ধারা, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী, শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদের মতো তরুণ মুসলমান নেতারা এবং উলেমারা। নরমপন্থীরা সাংবিধানিক সভা সমিতি গঠন করা বা ভাইসরয়ের কাছে স্মারকলিপি পাঠানো অথবা লন্ডন বা প্যারিসের মতো শহরে প্রতিনিধি দল পাঠিয়ে বা বিধিসম্মত পদ্ধতি মেনে নিজেদের কর্মসূচি আবদ্ধ রাখতেন। অপরদিকে চরমপন্থী নেতারা হিন্দুদের সঙ্গে একজোট হয়ে ব্রিটিশের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলায় বিশ্বাসী ছিলেন। 5. গান্ধীজি ও খিলাফত আন্দোলন। যদিও গান্ধীজি ইতিমধ্যেই মুসলিম নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন, মুসলিম লীগের সভাতে ও বক্তৃতা দেওয়ার জন্য তিনি আমন্ত্রিত হন। তিনি খিলাফতের বিষয়টিকে গুরুত্ব দেন এবং খিলাফত আন্দোলনের দুই ধারা অর্থাৎ নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মধ্যস্থতার ভূমিকা নেন। প্রথম দিকে তিনি নরমপন্থী ধারার সমর্থক ছিলেন, তাই দেখা যায় যে চরমপন্থীরা যখন ব্রিটিশ পণ্য বয়কটের প্রস্তাব দেন, গান্ধীজি তার বিরোধিতা করেন। পরে অবশ্য নরমপন্থী ধারার প্রভাব কমতে থাকে এবং চরমপন্থী নেতারা খিলাফত আন্দোলনের দায়িত্বভার নিজেদের হাতে তুলে নেন। যাই হোক, ব্রিটিশ বিরোধী খিলাফত আন্দোলনকে গান্ধীজি হিন্দু মুসলিম মৈত্রী প্রচেষ্টার এক সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করেন। সর্বভারতীয় খিলাফত সম্মেলনের এক বিশেষ অধিবেশনে গান্ধীজি সভাপতির পদ গ্রহণ করেন এবং খিলাফত দাবির প্রতি সমর্থন জানান। গান্ধীজি ভীষণভাবেই চেয়েছিলেন হিন্দু মুসলিম ঐক্যকে কাজে লাগাতে, তাই তিনি বলেন হিন্দু মুসলিম ঐক্যের এমন সুযোগ 100 বছরেও আর আসবে না। 7. অসহযোগ আন্দোলনের প্রভাব গ্রহণ। ডক্টর আনসারি, মোহাম্মদ আলী প্রমুখের প্রতিনিধি দলটি প্রথমে ভাইসরয়ের সঙ্গে এবং পরে প্রধানমন্ত্রী লয়েড জর্জের সঙ্গে দেখা করলেও কোনো রকম প্রতিশ্রুতি আদায়ে ব্যর্থ হন। প্যারিস শান্তি সম্মেলনেও খালি হাতে ফেরায় তুরস্কের সঙ্গে সেভারের চুক্তি স্বাক্ষরিত হলে বিক্ষোভ চরমে পৌঁছয়। হান্টার কমিশনের প্রতিবেদনে ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নায়ক ডায়ারের প্রতি ডয়াকার অন্তস্থ অয়াকার বয়শূন্য রয়কার বয়শূন্য র ডায়ারের প্রতি কোনো রকম নিন্দা প্রস্তাব নেওয়া হয়নি। পৃষ্ঠা 47। সব মিলিয়ে আরও একটি গণ আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কেন্দ্রীয় খিলাফত কমিটি এলাহাবাদ সম্মেলনে 1 থেকে 2 জুন 1920 খ্রিস্টাব্দ 4টি পর্যায়ে অসহযোগ আন্দোলনে নামার প্রস্তাব রাখে। উপাধি বর্জন, পুলিশ ও সেনা দল সহ সকল সরকারি কাজ পরিত্যাগ এবং কর না দেওয়া। ঠিক হয় আগস্ট মাসের 1 তারিখ থেকেই হরতাল পালনের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হবে। 8. জাতীয় কংগ্রেসের সমর্থন। কলকাতায় জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে সেপ্টেম্বর 1930 খ্রিস্টাব্দ জাতীয় কংগ্রেস খিলাফত প্রশ্নকে সমর্থন জানায়। অধিবেশনে একটি প্রস্তাব গ্রহণ করে বলা হয়, খিলাফত প্রশ্নে যতদিন না কোনো মীমাংসা হচ্ছে এবং পাঞ্জাবের প্রতি যতদিন না অন্যায়ের প্রতিকার করা হচ্ছে, ততদিন ভারত শান্ত হবে না। জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ খিলাফত আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে হিন্দু মুসলিম ঐক্য দৃঢ় করার চেষ্টা করেন। 9. আন্দোলনের প্রসার।
আবুল কালাম আজাদ ও আলী ভ্রাতৃদ্বয় ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরে এবং সভা সমিতির মাধ্যমে খেলাফতের আদর্শ প্রচার করেন। যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনগুলিতে খিলাফত কমিটি সামিল হয়। খিলাফত কর্মীরা ফাইজাবাদের কিষাণ সভার সঙ্গে যৌথভাবে একটি জনসভার আয়োজন করে। বাংলাতেও খিলাফত কর্মী এবং কিষাণ সভাগুলি একত্রে প্রতিবাদে সামিল হয়। পাঞ্জাবের নর্থ ওয়েস্টার্ন রেলের শ্রমিকদের ধর্মঘট অচিরেই খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। বম্বে প্রেসিডেন্সির বান্দ্রা, দাদর সহ নানা অঞ্চলে হরতাল পালিত হয়। সিন্ধু অঞ্চলের 4 জন অনারারি ম্যাজিস্ট্রেট ব্রিটিশদের ইসলাম বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান ও পদত্যাগ করেন। দিল্লিতেও খিলাফত কর্মীদের হরতাল সফল হয়। মাদ্রাজে উর্দু ও তামিলভাষী মুসলমানরা খিলাফত দিবস পালন করে। মৌলানা আব্দুল বারি আলী ভ্রাতৃদ্বয় বন্ধনী মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলী বন্ধনী শেষ মুসলিম তীর্থস্থানগুলির পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে আঞ্জুমানি খুদ্দামি কাবা গঠন করেন। একই লক্ষ্যে মৌলানা ও বেদুল্লাহ সিন্ধ্রি দিল্লিতে নজরাতুল মারিফ নামে একটি সংগঠন গড়ে তোলেন। বোম্বাইয়ের কয়েকজন মুসলিম ব্যবসায়ী খলিফার হারানো মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে গড়ে তোলেন মজলিস ই খিলাফত। 10 খিলাফত আন্দোলনের ভাঙন। 1921-এর খিলাফত কমিটির সভায় হযরত মোহানি এক প্রস্তাবে বলেন, কংগ্রেস ও মুসলিম লীগ উভয়েরই পূর্ণ স্বরাজ অর্জনের জন্য আন্তরিক চেষ্টা চালানো উচিত। আজমল খান, M.A. আনসারি, সৈয়দ রাজা আলী প্রমুখ নেতৃবর্গ হযরত মোহানির একটি প্রস্তাবের বিরোধিতা করেন। ভোটাভুটিতে মোহানির এই প্রস্তাব খারিজ হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি ঘটে। তুরস্কের সুলতান চতুর্থ মোহাম্মদ পদচ্যুত হলে কামাল পাশার নেতৃত্বে তুরস্কে একটি নতুন সরকার গঠিত হয় ও স্বাধীন সুলতানির অবসান ঘটে। কামাল পাশা তুরস্ককে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। খলিফা পদের অবলুপ্তির সঙ্গে সঙ্গে ভারতে খেলাফত আন্দোলনের প্রয়োজনীয়তা ফুরায়। উপসংহার: খিলাফত আন্দোলনকে গান্ধীজি হিন্দু মুসলিম ঐক্য গঠনের কাজে লাগাতে চেয়েছিলেন। এই আন্দোলনের উদ্দেশ্য ভারতের জাতীয় আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে না মিললেও এখনকার মুসলিম সম্প্রদায়কে জাতীয় আন্দোলনের প্রতি আকৃষ্ট করার জন্য তিনি এই আন্দোলন পরিচালনায় সহায়তা করেন। প্রশ্ন 7, কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে হিন্দু মহাসভা গড়ে ওঠে? ভূমিকা: 19 শতকের শেষ দশকে মুসলিম সাম্প্রদায়িকতার পরিপূরক হিসেবেই যেন ভারতে হিন্দু সাম্প্রদায়িকতা উদ্ভূত হয়। 19 শতকে জাতীয়তাবাদী ভাবনায় ভারতের সনাতন হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে কেন্দ্র করে যে ভাবধারা প্রচারিত হয় তা একসময় উগ্র সাম্প্রদায়িক রূপ ধারণ করে। মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য স্যার সৈয়দ আহমদের প্রচেষ্টা থেকে শুরু করে মুসলিম লীগ প্রতিষ্ঠা পর্যন্ত যে সুদীর্ঘ সময় ধরে মুসলমান সম্প্রদায়ের স্বার্থ রক্ষার প্রচেষ্টা দেখা যায় তার প্রতিক্রিয়া রূপে হিন্দু মহাসভা 1915 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই হিন্দু সাম্প্রদায়িকতা তার চরম রূপ পায়। হিন্দু মহাসভা হিন্দু সাম্প্রদায়িকতা উদ্ভবের প্রেক্ষাপট। ভারতে হিন্দু সাম্প্রদায়িকতার উদ্ভবের কয়েকটি কারণ হল: 1, গো হত্যা বিরোধী আন্দোলন। হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগায় 1890 খ্রিস্টাব্দ থেকেই সারা দেশ জুড়ে হিন্দুরা গো হত্যা বিরোধী প্রচার শুরু করে।
মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্যের স্বার্থে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ গোহত্যা নিষিদ্ধ করে দিলেও পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার এ ব্যাপারে কোনো সুস্পষ্ট নীতি গ্রহণ করেনি। কমিউনালিজম ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থে অধ্যাপক বিপান চন্দ্র দেখিয়েছেন যে 1890 থেকে পাঞ্জাবে গোহত্যা নিবারণ বিষয়ক আন্দোলনের মধ্যে দিয়ে হিন্দু সাম্প্রদায়িকতার বীজযুক্ত হয়। এই আন্দোলন অতি দ্রুত পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং মাঝে মাঝেই সাম্প্রদায়িক দাঙ্গা ঘটতে থাকে। 2. হিন্দু উর্দু ভাষা বিতর্ক। উত্তর ভারত ও বিহারে হিন্দুরা হিন্দিকে ও মুসলিমরা উর্দুকে নিজের নিজের ভাষা বলে মনে করলে ভাষা বৈরিতা দু সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে তিক্ত করে তোলে। 1837 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অযোধ্যা ও উত্তর পশ্চিম প্রদেশে, এখন উত্তরপ্রদেশ, সরকারি কাজের ক্ষেত্রে এবং স্কুল কলেজের শিক্ষার মাধ্যম রূপে ফার্সির পরিবর্তে উর্দু ভাষা চালু করে। হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবিত্ত অভিজাত শ্রেণী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলে, গ্রামীণ ভারতবাসীর পক্ষে উর্দুর মতো কঠিন ভাষা আয়ত্ত করা সম্ভব নয়। যদিও ভাষাবিদদের মতে ফার্সি হরফে লেখা উর্দু আর দেবনাগরী হরফে লেখা হিন্দির মধ্যে খুব একটা তফাৎ নেই, তবুও ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষত বিহার, মধ্যপ্রদেশ, উত্তর পশ্চিম অঞ্চলে হিন্দি ভাষা প্রচলনের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। পৃষ্ঠা 48। বিভিন্ন হিন্দু সংগঠন এ ব্যাপারে ব্রিটিশের কাছে স্মারকলিপি পেশ করে। পৃষ্ঠা 48। হিন্দুদের এই ভাষা আন্দোলন আসলে সাম্প্রদায়িকতার উদ্ভব ঘটাতে সাহায্য করে। 3. আর্য সমাজের শুদ্ধি আন্দোলন। মালাবারে হিন্দুদের ধর্মান্তকরণ এবং মুসলিম সমাজের তানজিম ও তবলিগ এর বিরুদ্ধে তানজিম তয়াকার ইয় বর্গীয় জয় হস্যই ম, তবলিগ ত ব লয় হস্যই গ, এর বিরুদ্ধে আর্য সমাজের শুদ্ধি আন্দোলনের সূচনা সাম্প্রদায়িকতার এক বাতাবরণ তৈরি করে। ইসলাম ধর্মান্তরিত কয়েক লক্ষ মালকানা, রাজপুত, গুর্জর ও বানিয়া সম্প্রদায়ের মানুষ শুদ্ধি আন্দোলনের মাধ্যমে হিন্দু ধর্মে ফিরে আসে। হরিদ্বারে আর্য সমাজের গুরুকুল বিদ্যালয় স্থাপন ও কুম্ভ মেলায় উগ্র হিন্দুত্ব প্রচার মুসলমান সম্প্রদায়ের মনে ভয়ের পরিবেশ সৃষ্টি করে। ঐতিহাসিক K.M. পানিক্কর, পয়াকা দন্তের নয় হস্যই কয় কয় বয়শূন্য র, পানিক্করের মতে জাতীয়তাবাদের অগ্রগতির দিক থেকে এবং খ্রিস্ট ও ইসলাম ধর্মের প্রতিবাদী সংস্থা হিসেবে আর্য সমাজের গুরুত্ব কম নয়। 4. চরমপন্থী জাতীয়তাবাদ। বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ প্রমুখ চরমপন্থী নেতৃবৃন্দ কেউ কোনোভাবেই সাম্প্রদায়িক ছিলেন না, কিন্তু তাঁদের চিন্তা ভাবনা ও প্রচারের মধ্যে হিন্দু ধর্মের ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ পরোক্ষভাবে হিন্দু সাম্প্রদায়িকতার পথকেই প্রশস্ত করে। সেই সঙ্গে বহু চরমপন্থী নেতা একদিকে যেমন ভারতীয় সংস্কৃতি বলতে প্রাচীন ভারতীয় সংস্কৃতিকেই বুঝতেন, অন্যদিকে তেমনই তাঁরা ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গে হিন্দু ধর্মের পুনরুজ্জীবনকে অভিন্ন করে ফেলেছিলেন। 5. ব্রিটিশের সাম্প্রদায়িক প্ররোচনা। হিন্দু সাম্প্রদায়িকতার উন্মেষে ব্রিটিশের সাম্প্রদায়িক উস্কানিও কম দায়ী ছিল না। ব্রিটিশের উচ্চপদস্থ কর্মচারীরা, এমনকি বড়লাট, কার্সন ও মিন্টো হিন্দু জাতির বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে ক্রমাগত নানাভাবে প্ররোচিত করতে থাকলে হিন্দু সম্প্রদায় যথেষ্ট উদ্বিগ্ন হয়ে ওঠে। মুসলিম সাম্প্রদায়িকতার যে ক্ষেত্র ব্রিটিশ প্রস্তুত করে দেয়, হিন্দু সাম্প্রদায়িকতার জন্ম তারই স্বাভাবিক ফল। 6. কংগ্রেসের প্রতি আস্থাহীনতা।
প্রথম যুগের কংগ্রেসের কার্যাবলী ও ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি গোঁড়া হিন্দুদের মনঃপুত হয়নি, কিন্তু নানাভাবে কংগ্রেস রাজনীতির সমালোচনার পরও যখন কোনো কাজ হলো না, তখনই কংগ্রেসকে উপেক্ষা করে সাম্প্রদায়িকতার পথেই গোঁড়া হিন্দুত্ববাদীরা পা বাড়ান। ইউ.এন. মুখার্জি ও লাল চাঁদের নেতৃত্বে জন্ম নেয় পাঞ্জাব হিন্দু সভা 1909 খ্রিস্টাব্দ। ইউ.এন. মুখার্জি হিন্দুদের বিলুপ্তির জন্য অপেক্ষারত একটি জাতি বলে মন্তব্য করেন। এভাবেই পাঞ্জাব হিন্দু সভা হিন্দু সমাজে সাম্প্রদায়িকতার তীব্র বিষ ছড়িয়ে দেয়। 7. সাহিত্যের মাধ্যমে হিন্দু গৌরব প্রচার। গোপাল গণেশ আগরকর, মৈথিলী শরণ গুপ্তা, হরিশচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নবীনচন্দ্র সেন, ভূদেব মুখোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রমুখের সাহিত্য সৃষ্টির মধ্যে হিন্দুত্ববাদের আঁচ থাকায় তা পরবর্তী সময়ে হিন্দু সাম্প্রদায়িকতার উত্থানে ইন্ধন যোগায়। বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, মহাদেব গোবিন্দ রানাডে, দয়ানন্দ সরস্বতী প্রমুখ তাঁদের রচনাবলিতে হিন্দু প্রতীক, হিন্দু উপমা ও হিন্দু গৌরব গাথার ব্যাপক ব্যবহার করেন। তাঁদের লক্ষ্য দেশাত্মবোধের জাগরণ হলেও অলক্ষ্যে তা হিন্দু সাম্প্রদায়িকতার উত্থানের পথ প্রশস্ত করেছিল। 4. মুসলিম লীগের দায়িত্ব। 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একদিকে যেমন ব্রিটিশের বিভেদ নীতির অভিসন্ধি পূরণ হয়েছিল, অপরদিকে তেমন মুসলিমদের স্বার্থ রক্ষার দাবিগুলি অগ্রাধিকার পেয়েছিল। মুসলিম লীগের প্রতিষ্ঠা মুসলমানদের মনে এই বিশ্বাসের জন্ম দিয়েছিল যে ভারতে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি, তাই তাদের পারস্পরিক স্বার্থও আলাদা। মুসলিম লীগের প্রচেষ্টাতেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পরবর্তী সময়ে ভারত বিভাজন হয়ে আলাদা পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। সূচনা লগ্ন থেকেই মুসলিম লীগ একতরফাভাবে মুসলিমদের স্বার্থ রক্ষায় মগ্ন হয়ে থাকায় হিন্দুরা উদ্বিগ্ন হয়ে পড়ে ও হিন্দু সাম্প্রদায়িকতার উদ্ভব ঘটে, যার ফলশ্রুতিতে মদনমোহন মালব্যের উদ্যোগে 1915 খ্রিস্টাব্দে হিন্দু মহাসভার প্রতিষ্ঠা ঘটে। উপসংহার: প্রথম দিকে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সংখ্যালঘু মুসলিমদের একতরফা সাম্প্রদায়িক প্রচারে উদ্বিগ্ন হলেও কখনোই তাদের বিরুদ্ধে বৈরী মনোভাব নেয়নি। যখন মুসলিম সাম্প্রদায়িকতা উগ্ররূপ ধারণ করল, তখন হিন্দু সম্প্রদায়ের একাংশ সাম্প্রদায়িকতার আশ্রয় নেয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে মুসলিম লীগের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ও সাম্প্রদায়িক দাবির পরিণতি রূপে হিন্দু মহাসভার জন্ম নেয়। পড়া চলছে পরের ফাইলে।